আব্রাহাম গাড়ির সাথে হেলান দিয়ে একাধারে আয়রাতের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে তার গাড়ি নিয়ে চলে গেল। আয়রাত এক দৌড়ে তার বাড়ির সামনে চলে গেল। আয়রাত অস্থির হয়ে সদর দরজাতে ধাক্কাতে শুরু করল। দরজাতে ধাক্কানোর শব্দ পেয়ে বাড়ির কাজের মেয়ে লিজা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে আয়রাতকে দেখে লিজা অবাক হয়ে গেল। লিজা, আরে আয়রাত আফা, আপনি এতদিন পর কেমনে আইলেন এনে? আয়রাত লিজার কথার উত্তর না দিলে দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। চিৎকার করে আয়রাত তার পাপা, মা এবং ছোট ভাই আয়ুষকে ডাকতে লাগলো। চিল্লানোর আওয়াজ শুনে আয়রাতের পাপা আশরাফুল আহমেদ এবং আতিয়া আহমেদ জলদি নিচে নেমে পড়লেন। আশরাফুল আহমেদ মেয়েকে দেখে হন্তদন্ত হয়ে নিচে নামলেন। আয়রাত তার পাপাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কান্না করে দেয়। আশরাফুল আহমেদেরও একই অবস্থা, তিনিও মেয়েকে ধরে কেলে দিলেন। আজ এতদিন পর মেয়েকে দেখে যেন তিনি তার হাতে আকাশের চাঁদ পেয়ে গেছেন। আয়রাত, পাপা, কাঁদে কাঁদে। আশরাফুল আহমেদ, মা আমার, কোথায় ছিলি তুই এতদিন? কতই না খুঁজেছি তোকে, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই জানিস তোর জন্য কতটা চিন্তা হচ্ছিল আমাদের? কলিজাতে পানি ছিল না। কোথায় আছিস, কি করছিস সারাদিন, এসবই মাথায় ঘুরপাক খেত। খুব মনে পড়েছে রে মা তোর কথা, খুব মনে পড়েছে। আয়রাত, হ্যাঁ পাপা, আমিও তোমাদের অনেক মিস করেছি। সেই সময় আয়রাতের মা আতিয়া আহমেদ দৌড়ে এলেন। আয়রাতকে দেখে তিনি কাছে টেনে জড়িয়ে নিলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন। আতিয়া আহমেদ, এক একটা দিন যেন বুকে পাথর রেখে কাটিয়েছি আমরা। কোথায় চলে গিয়েছিলি তুই আমাদের ছেড়ে? বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল তোকে ছাড়া। আয়রাত, আম্মু, আমিও তোমাদের কাছে আসার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পাইনি। আর তোমাদের তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? তোমরা ঠিক আছো তো? আয়ুষ ঠিক আছে তো? আতিয়া আহমেদ কিছু বলতে যাবেন, তার আগেই আশরাফুল আহমেদ তাকে ইশারা করে চুপ থাকতে বললেন, যেন আয়ুষের এবং আতিয়া আহমেদের কিডন্যাপ হওয়ার কথা আয়রাতকে না বলে, তাহলে মেয়েটা আরও ভয় পেয়ে যাবে। এই কাজ কে করেছে তা জানার জন্য আশরাফুল আহমেদ লোক লাগিয়ে দিয়েছেন। আর বড় কথা হচ্ছে আতিয়া আহমেদ এবং আয়ুষের কোনো ক্ষতি হয়নি, তারা একদম ঠিক আছে। আতিয়া আহমেদ, না না, আমরা আমরা ঠিক আছি রে মা, আমাদের আবার কি হবে? আয়রাত তার মায়ের দিকে তাকালো, যেন আয়রাতের তার মায়ের কথা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। আয়রাত কিছু বলতে যাবে তার আগেই আয়ুষ দৌড়ে আয়রাতের কাছে আসে। আপি! আয়রাত, আয়ুষ! আয়রাত দৌড়ে গিয়ে আয়ুষকে জড়িয়ে ধরে কোলে তোলে নেয়, গালে কপালে হাজার চুমু দিতে থাকে। আয়ুষ, আপি, আপি, তুমি আমাদের রেখে বারবার কেন চলে যাও? যেন আমার খুব কষ্ট হয়। তুমি ছাড়া আমার একদম ভালো লাগে না। তুমি চলে গেলে আমার সাথে মারামারি কে করবে বলো? আমার সাথে খেলবে কে? আপি, আমি না তোমার জিনিসে আর হাত দিব না, তোমাকে আর জ্বালাবো না, তবুও তুমি আর আমাদের রেখে যেও না প্লিজ। আয়রাত, না সোনা, এই তো আমি এখানে এসে পড়েছি, আমি আর কোথাও যাব না, কোথাও না। কেঁদে দিয়ে। আয়ুষ, আপি কেঁদো না, তোমাকে মানায় না। ছোট ছোট হাত দিয়ে আয়রাতের চোখের পানি মুছে দিয়ে। আয়রাত মুচকি হেসে আয়ুষের হাতে চুমু এঁকে দিল। এবার আতিয়া আহমেদ আয়রাতের দিকে এগিয়ে গেল। আতিয়া আহমেদ, আয়রাত মা। আয়রাত, তুই এতদিন কোথায় ছিলি মা? আর তুই তুই শাড়ি পরে আছিস কেন? আশরাফুল আহমেদ, মামুনি, ওই ছেলেটা তোকে আবার তুলে নিয়ে গিয়েছিল তাই না? সেদিন সেদিন যখন তোর রুমের দেয়ালে রক্ত দেখেছিলাম, কি পরিমাণ যে ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, তা তোকে বলে বোঝাতে পারবো না। মা, তুই ঠিক আছিস তো? সবাইকে আগেই কিছু বলা যাবে না, তাহলে পাপা হুলস্থুল কাণ্ড বাজিয়ে দেবেন। ধীরে ধীরে সবকিছু সামলাতে হবে মনে মনে। আতিয়া আহমেদ, আয়রাত, কি হলো মা, বল। না না, মানে আম্মু আসলে আমাকে সেদিন আমার রুম থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু আজ আমি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসেছি। আশরাফুল আহমেদ, মামুনি, তুই নিশ্চিন্তে থাক, তোর পাপা যতদিন বেঁচে রয়েছে ততদিন তোর কিছুই হতে দেবে না। তুই এখন থেকে এখানেই থাকবি, আমি বাড়ির বাইরে আরও কড়া নজরদারির ব্যবস্থা করছি। আতিয়া, তুমি মেয়েকে নিয়ে ভিতরে যাও। আতিয়া আহমেদ, আয়রাত মা, তুই তোর ঘরে চলে যা, ফ্রেশ হয়ে নে। আচ্ছা আম্মু। এই বলে আয়রাত সিঁড়ি বেয়ে ওপরে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আয়রাত যেন এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পুরো রুমে চোখ বুলালো, না, কোনো একটা জিনিস এদিক থেকে ওদিক হয়নি, আগে যেমন ছিল এখনও তার ব্যতিক্রম নয়। আয়রাত ধীরে ধীরে তার বিছানার কাছে এগিয়ে গিয়ে বসে পড়ল। বিছানার ঠিক সামনেই তার একটা হাস্যোজ্জ্বল ছবি রয়েছে, কিন্তু এখন এই হাসিটাই যেন আয়রাতের চেহারা থেকে চলে গেছে। আয়রাত উঠে তার ঘরের সবগুলো জিনিসই হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখল। বহুদিন পর আজ সে নিজেকে অনুভব করতে পারছে।
আয়রাত তার কাবার থেকে সাদা কালারের একটা চুড়িদার নিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আয়রাত ফ্রেশ হয়ে এলো। ভেজা চুলের পানি গড়িয়ে পড়ছে। আয়রাত আয়নার সামনে গিয়ে চুল শোকাতে লাগলো। আয়রাত এবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে ভালোভাবে দেখে নিল। আজকে ঠিক তাকে সেই আগের আয়রাতের মতো লাগছে, আগের সেই চঞ্চল আয়রাত। কিন্তু ইদানিং সেই আগের আয়রাত কোথায় যেন হারিয়ে গেছে। আয়রাত মুচকি হাসল। তখনই দরজাতে কারো নক করার শব্দ এলো। আয়রাত ভিতরে আসতে বললে আতিয়া আহমেদ হাতে খাবার নিয়ে ভিতরে এলেন। আয়রাত, আম্মু, তুমি এত কষ্ট করে কেন আনতে গেলে বলো তো? আমাকে ডাকতে আমি নিচে চলে যেতাম। না, আমি এসে গেলাম। এখন এদিকে আয় দেখি, তোকে খাইয়ে দিই। আগে তো আমার হাতে খাবার জন্য কত জেদ করতি, কিন্তু আমিই খাইয়ে দিতাম না, তখন তোর পাপা খাইয়ে দিত। আর এখন এখন আমি চেয়েও পাই না। এই বলেই আতিয়া আহমেদ কেঁদে উঠলেন। আয়রাত, আহা মা, আচ্ছা কান্না করছো কেন বলো তো? পাপা কি আগের মতো ভালোবাসে না নাকি? তার মাকে চেতানোর জন্য। আতিয়া আহমেদ, কি বললি? দিব না একটা? শয়তানি গেল না তোর? আয়রাত, রেগো না গো মা জননী, একটু মজা করলাম। আতিয়া আহমেদ, হয়েছে হয়েছে, নে এবার এদিকে আয়, খাইয়ে দি। আতিয়া আহমেদ আয়রাতকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষে আতিয়া আহমেদ আয়রাতকে শুয়ে বিশ্রাম নিতে বলে চলে গেলেন। কিন্তু আয়রাতের যে কোনোভাবেই ভালো লাগছে না। সে শুধু আব্রাহামের চিন্তা করছে। আব্রাহাম তো বলেছে যে আগামীকালই সে আবার আসবে তাকে নেওয়ার জন্য। আব্রাহাম যদি কাল এসে আবার কোনো কাণ্ড বাঁধিয়ে ফেলে, তখন কি হবে? আব্রাহাম যে আয়রাতকে জোর করে বিয়ে করে ফেলেছে, তাও তো সে তার পাপা আম্মিকে বলেনি। তারা যদি জেনে যায় তাহলে কি হবে? আয়রাতের চিন্তাতে কোনোভাবেই ভালো ঠেকছে না। চিন্তা যেন তার মাথা চেপে ধরেছে। হঠাৎ করেই আয়রাতের মনে পড়ল যে অনেকদিন যাবৎ তাদের বাসার ছাদে যাওয়া হয় না। আয়রাত উঠে গিয়ে ছাদের দিকে চলে গেল, এই ভেবে যে যদি কিছুটা ভালো লাগে। যাওয়ার আগে লিজাকে বলে গেল ছাদে যাতে এক গ্লাস কফি দিয়ে যায়। আয়রাত ছাদে চলে গেল। তার ছাদেও অনেক গাছ রয়েছে, সবগুলোই তার শখের। আয়রাত ছুঁয়ে ছুঁয়ে গাছের ফুলগুলো দেখতে লাগলো, গাছগুলোতে পানিও দিয়ে দিল। তারপর লিজা এসে কফির মগটা আয়রাতকে দিয়ে গেল। আয়রাত মগটা নিয়ে ছাদের এক কিনারে চলে গেল। পরন্ত বিকেলের গোধূলি লগ্নে আকাশটা তার আপন সাজে সেজেছে, তাতে আবার ডুবন্ত সূর্য। হালকা হাওয়া বয়ে চলেছে চারিপাশে। সেই হাওয়া গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আয়রাত। কিন্তু বেশ খানিক দূর থেকে আয়রাতকে ঘোর লাগা নয়নে দেখে যাচ্ছে একজন। সে আর কেউ না, বরং আব্রাহাম নিজে। মুগ্ধ হয়ে দেখছে সে তার আয়রাতকে। আজ তার আয়রাতকে সেই প্রথম দিনের মতো লাগছে, মায়াবতী। ছাদে এসে মন মেজাজ দুটোই যেন ফুরফুরে হয়ে গেল আয়রাতের। সন্ধে নেমে এলে আয়রাত আবার চারিপাশে একবার চোখ বুলিয়ে মুচকি হেসে নিচে চলে এলো। আয়রাত নিচে নেমে এলে আশরাফুল আহমেদ তাকে ডাক দেন। আশরাফুল মামুনি, কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? আয়রাত, না পাপা, কোথাও না, এই তো একটু ছাদে গিয়েছিলাম আর কি। আশরাফুল আহমেদ, এদিকে আয় মা, একটু পাপার কাছে বস। আয়রাত হেসে তার পাপার কাছে চলে গেল। সোফার উপর বসে তার পাপাকে জড়িয়ে ধরল। আয়রাত, পাপা। বলো মামুনি। অনেক মিস করেছি তোমাকে। আমিও রে মা, আমিও। এই বলে বাবা মেয়ে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিল। আয়রাত বিছানাতে বসে বসে বই পড়ছিল, তখন আতিয়া আহমেদ তার ঘরে এলো। আতিয়া আহমেদ, কি করছিস মা? আরে আম্মু, এসো এসো। ঘুমাবিলা? আয়রাত তার পাশে বই রেখে তার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আতিয়া আহমেদ হেসে আয়রাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আয়রাতের খুব করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে তা পারবে না। আজ অনেক দিন পর আয়রাত শান্তি খুঁজে পেয়েছে তার মায়ের কোলে। আসলে মা এমনই হয়, যতই কষ্ট থাকুক, চিন্তাভাবনা থাকুক না কেন, মায়ের কোলে মাথা রাখার সাথে সাথেই যেন সবকিছু গায়েব হয়ে যায়। আয়রাত পরম আবেশে তার চোখ বন্ধ করে নিল। আম্মু, আজ যদি আমি তোমার কোলেই ঘুমোই না বলবে আমায়? অশ্রুসিক্ত চোখে। আতিয়া আহমেদ, সন্তানদের জন্য মায়ের মুখ থেকে কখনোই না শব্দ বের হয় না রে। আয়রাতের কপালে চুমু দিয়ে, তুই ঘুমা, আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। আয়রাত তার মায়ের দিকে তাকিয়ে হেসে আবার চোখ বন্ধ করে নেয়। একসময় আয়রাত ঘুমের ঘোরে হারিয়ে গেল। আতিয়া আহমেদ মেয়েকে বালিশে শুইয়ে দিয়ে চলে এলেন। সকালে সূর্যের কিরণ পর্দা ভেদ করে চোখে আসতেই চোখ মুখ কুচকে নিল আয়রাত। হাত দিয়ে সামনে আলো ঢাকার চেষ্টা করল আয়রাত, কিন্তু লাভ নেই। পুরোপুরি চোখ খুলে দেখল সকাল হয়ে গেছে। আয়রাত ধীরে ধীরে উঠে পড়ল। উঠেই ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে গেল। হুট করেই তার মাথায় এলো যে আজকে তো আব্রাহামের তাকে নিয়ে যাওয়ার কথা। এটা ভাবতেই আয়রাতের আত্মা কেঁপে উঠল। সে শুধু আল্লাহকে ডাকছে যাতে আজ উল্টাপাল্টা কিছু একটা না হয়। তখন দরজা ঠেলে ভিতরে ঢুকলেন আতিয়া আহমেদ। ভিতরে এসেই আতিয়া আহমেদ ভূত দেখার মতো চমকে গেলেন।
আতিয়া আহমেদ, এই আমি কাকে দেখছি? এই আমাকে কেউ একটু চিমটি কাটতো। আয়রাত, কি হয়েছে আম্মু? হাবলার মতো তার মায়ের দিকে তাকিয়ে। আতিয়া আহমেদের কথা শুনে আয়রাত ফিক করে হেসে দিল। আতিয়া আহমেদ, না মানে তুই উঠেছিস ঘুম থেকে এত সকালে, তাও কোনো প্রকার কোনো যুদ্ধ ছাড়া? আমার না কেন জানি বিশ্বাসই হচ্ছে না। আতিয়া আহমেদের কথা শুনে আয়রাত ফিক করে হেসে দিল। ওমা, এটা আমি গো, তোমার মেয়ে আয়রাত। আর এতে এত অবাক হবার কি আছে শুনি? আমি কি তাড়াতাড়ি উঠতে পারবো না নাকি? আতিয়া আহমেদ, না ঠিক তা না, আসলে আমি ডেকে না তুললে তো তুই উঠিসই না, কিন্তু আজ তার উল্টোটা, তাই একটু অবাক হলাম আর কি। আম্মু, এটা তোমার মেয়ে বুঝলে, তোমার মেয়ের পক্ষে সবকিছুই সম্ভব, কিছুটা ভাব নিয়ে। হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। তোর পাপা, আয়ুষ সবাই নিচে বসে অপেক্ষা করছে তোর জন্য। আব্রাহাম এক সময় ড্রাইভ করতে করতে চৌধুরী ভবনের সামনে চলে এলো। আব্রাহাম, জান পাখি, আমরা এসে গেছি, চল নামো এবার। আয়রাত সামনে তাকিয়ে চুপ করে বসে আছে। আব্রাহাম, জান পাখি। আয়রাত, আমি যাব না। আব্রাহাম, জলদি নামো। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে, কি বলছি আপনি শুনতে পান না? নাকি যাব না? আমি যাব না। আমাকে যেখান থেকে এনেছেন সেখানেই দিয়ে আসুন, আমি পাপার বাড়ি যাব। আব্রাহাম, একটা কথা কি জানো, তুমি না অনেক তেড়া প্রকৃতির। আয়রাত, আপনার থেকে বেশি না। আব্রাহাম অন্যদিকে তাকিয়ে বাঁকা হেসে আবার আয়রাতের দিকে তাকালো। আয়রাতের বাহু ধরে টান দিয়ে গাড়ি থেকে নামালো। আয়রাত এতে করে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আব্রাহাম, তেড়া তো হতেই হবে, সমানে সমানে না মিললে কি চলে যান? আর জানো কি, কান টানলে মাথা আসে। আয়রাতের দিকে ঝুঁকে বাঁকা হেসে, দেখো বাপি, বাড়িতে তো কোনো রকম তালবাহানা ছাড়ো ওকে। আয়রাত রাগী দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম আয়রাতকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগলো। আব্রাহাম, বাপি বাপি। আবির আহমেদ, আরে আব্রাহাম আর আয়রাত মামুনি, এত তাড়াতাড়ি এসে পড়েছিস তোরা? আব্রাহাম, হ্যাঁ বাপি, আসলে আমি অন্য কিছু ভাবছি। আবির আহমেদ, কি? না মানে বাপি, তোমার বৌমা আমাকে বলছিল যে দেশে ঘুরতে তার নাকি একদমই ভালো লাগছে না, সে বাইরে যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা হানিমুনে যাব। আয়রাত বিস্ফোরিত চোখে আব্রাহামের দিকে তাকালো। এই ছেলে তো দেখি মিথ্যা বলার মেশিন, দিন দুপুরে ডাহা মিথ্যে কথা বলছে। যে কিনা তার পাপার বাড়ি থেকে তুলে নিয়ে আসলো, সে কিনা বলছে যে আয়রাত হানিমুনে যেতে চেয়েছে। সম্ভব হলে আয়রাত এখনই আব্রাহামের গলা টিপে মেরে ফেলত। আবির আহমেদ, আচ্ছা তো এই কথা? আরে পাগল ছেলে, বলার কি আছে, তোর বউ তুই নিয়ে যা, যতদিন খুশি একসাথে ঘুরে আয়। আয়রাত, কিন্তু বাপি, তুমি তো একা বাসায়, কি করে থাকবে? তোমাকে দেখবে কে? আবির আহমেদ, আরে মামুনি, তুই চিন্তা করিস না, অয়ন আছে তো, ওকে বলবো অফিস থেকে কিছুদিনের জন্য এসে পড়তে, তোরা নির্দ্বিধায় ঘুরে আয়। আয়রাত, বাপি। আবির আহমেদ, না না, কোনো কথাই আমি শুনবো না, তোরা যা। আব্রাহাম, শ্বশুরমশাইকে যেহেতু একবার বলে এসেছি যে হানিমুনে যাব তো যাব, কথা যখন দিয়েছি পূরণ তো করতে হবেই। আয়রাতের কানে কানে ফিসফিস করে। আয়রাত রেগে বোম হয়ে আব্রাহামের দিকে তাকালে আব্রাহাম সাথে সাথে চোখ মেরে দেয়। এতে আয়রাত আরও চেতে যায়, যেন কেউ আগুনে ঘি ঢেলে দিয়েছে। আয়রাত আর কোনো কথা না বলে তার বাপির দিকে তাকিয়ে মেকি হেসে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। আব্রাহামও আয়রাতের পিছু পিছু চলে যায়। আয়রাত রুমে ঢুকে পড়লে আব্রাহাম এসে দরজা আটকে দেয়। আয়রাত ভ্রু কুচকে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত, আসলে চাইছেন কি আপনি বলুন তো? আমার জীবনটা তো ছাড়খাড় করেই দিয়েছেন, এখন আবার কেন এসব করছেন? আব্রাহাম, আমি বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি যে পুরনো কিছু স্মৃতি এবং তার যন্ত্রণা একজন দ্বিগুণ করে ফিরিয়ে দিয়ে। কিন্তু মাঝখানে তুমি এসে তো আমার ঘুম হারাম করে দিয়েছিলে, তাই এখন তোমাকে চাইছি। আয়রাত, আপনার সাথে কথা বলার চেয়ে একটা পাগলের সাথে কথা বলা বেশ ভালো। আব্রাহাম, হ্যাঁ, তাহলে পাগলে পাগলে মিলবে ভালোই। জ্যাকেট খুলে শার্টের হাতা ফোন্ড করতে করতে। আয়রাত, কি? আমি পাগল? তাহলে আপনি তো একটা মিথ্যে বলার মেশিন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি মিথ্যে বলেন। আঙুল তুলে আব্রাহামের দিকে তেড়ে গিয়ে আব্রাহাম সাথে সাথে আয়রাতের দিকে ঘুরল। আয়রাত থেমে গেল এবং ধীরে ধীরে আঙুল নামিয়ে নিল। এবার আব্রাহাম ভ্রুজোড়া হালকা কুচকে ঠোঁটের কিনারে বাঁকা হেসে আয়রাতের দিকে এগোতে লাগল। আব্রাহাম, আমি মিথ্যে বলার মেশিন তাই না? আয়রাতের দিকে এগিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে। আয়রাত, না না, মানে আমি আসলে তা বলতে চাইনি। আব্রাহাম, তাহলে কি বলতে চেয়েছো বেবি? আয়রাত, আল্লাহ, রাগের মাথায় তো সব বলে দিয়েছি, এখন যদি এই পাগলটা কিছু করে বসে তাহলে? মনে মনে। আব্রাহাম, জান পাখি, ভয় পাচ্ছ কেন? কাম ক্লোজার। আয়রাত,
আমি ভয় পাচ্ছি না। আর আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? প্লিজ দূরে যান আর ওপরের বোতামগুলো লাগিয়ে নিন প্লিজ। আব্রাহাম আয়রাতের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে আব্রাহাম আয়রাতের একদম কাছে চলে গেল। আয়রাত থপ করে বিছানাতে বসে পড়ল। আব্রাহাম আয়রাতের দুপাশে দুহাত রেখে আয়রাতের দিকে বেশ খানিক ঝুঁকে পড়ল। আয়রাত চোখ খিচে বন্ধ করে ফেলল। আব্রাহাম আয়রাতের কানের চুলগুলো কানের পিঠে গুজে দিল। আয়রাতের কানের সাথে ঠোঁট লাগিয়ে স্লো ভয়েসে বলতে লাগল, বেবি গার্ল, আমি যাই করি যাই বলি তা সব তোমাকে পাওয়ার জন্য, সবটাই তোমার জন্য। বড্ড ভালোবাসি যে। আয়রাতের গায়ে কাঁটা দিয়ে উঠেছে, তবুও চুপ করে বসে আছে, এছাড়া উপায় নেই তার। আব্রাহাম, আমরা হানিমুনে যাব, আর কোথায় যাব তা সারপ্রাইজ। আর তুমি চুপচাপ ভালো মেয়ের মতো আমার সাথে যাবেও, বাধ্য তুমি। এই বলে আব্রাহাম আয়রাতের ঘাড়ে গাঢ় চুমু দিয়ে চলে এলো। আয়রাত কোনো রকমে নিজেকে সামলে নিল। রাতে সবাই খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেল। আয়রাত রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল খোলাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু পিছন থেকে কারো শীতল স্পর্শ পেয়ে আয়রাত চমকে গেল। আব্রাহাম, হুশ, একদম নড়াচড়া করবে না। যেভাবে আছো সেভাবেই থাকো, আর কি কাজ করছো করতে থাকো। আয়রাত, অসহ্যকর একটা মানুষ, মনে মনে। আব্রাহাম, মনে মনে বকাবকি করো আর যাই করো, তুমি আমারই। আয়রাত, আচ্ছা প্লিজ ছাড়ুন, এভাবে ধরে থেকে কি কোনো কাজ করা যায় নাকি? অনেক বিরক্তি নিয়ে। আব্রাহাম, করলেই করা যায়, আমি তো ছাড়ছি না। আয়রাতের ঘাড়ে নাক মুখ ডুবিয়ে। অনেক কষ্ট করে আয়রাত সেখান থেকে সরে গেল। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে আব্রাহামকে রুমে না পেয়ে এক শান্তির শ্বাস ছাড়ল। কিন্তু আব্রাহাম গেল কোথায়? আয়রাত উকি দিয়ে করিডোরে দেখল, কিন্তু না, সেখানেও আব্রাহাম নেই। আয়রাত মুখ বাঁকিয়ে ভাবতে লাগল যে পাগলটা গেল কোথায়। কিন্তু ঠিক তখনই আব্রাহাম আয়রাতের পিছন থেকে বলে উঠল, আমাকে খুঁজছিলে বুঝি? পিছন থেকে আয়রাতের কানের কাছে এসে। আয়রাত অনেক চমকে যায় এবং পিছন ঘুরে আব্রাহামকে দেখে পড়ে যেতে নিলে আব্রাহাম আয়রাতের কোমর জড়িয়ে ধরে তুলে কাছে টেনে নেয়। আয়রাত চোখ পাকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম, বেবি গার্ল, আমাকে খুঁজছিলে তাই না? আমি জানি আমাকেই খুঁজছিলে। আয়রাতের দিকে তাকিয়ে হেসে। আয়রাত, আমার বইয়েই গেছে আপনাকে খুঁজতে, ছাড়ুন আমাকে। আব্রাহাম, কোনো ছাড়াছাড়ি হবে না, এখন এসো ঘুমাবে। আয়রাত, আপনি ঘুমান, আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি। হোয়াট ডিড ইউ সে? আয়রাত, আমি অন্য রুমে ঘুমাচ্ছি। আব্রাহাম, পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। আয়রাত। আব্রাহাম আয়রাতকে নিয়ে জোর করে বিছানাতে শুয়ে পড়ল। আয়রাত অনেক নড়ছে। আব্রাহাম বিরক্ত হয়ে রেগে গিয়ে বলল, আর একবার নড়লে না, এই বাসার ছাদে নিয়ে গিয়ে এই শীতে সারা রাত দাঁড় করিয়ে রাখব। আয়রাত অসহায় মুখ বানিয়ে নিয়ে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম মুচকি হেসে আয়রাতের কোমালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আয়রাত আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে এক রাশ বিরক্তি নিয়ে ঘুমিয়ে গেল।